ঢাকা সহ 3 জেলায় বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে, ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী। সপ্তাহ পেরোলেও সরানো হয়নি দুর্বৃত্তের দেয়া আগুনে স্থাপনার ধ্বংসস্তূপ। সেদিনের কথা মনে পড়লে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। পর্যটক শূন্য কক্সবাজার, কাজ হারানোর ঝুঁকিতে 20,000 কর্মী, 150 কোটি টাকার লোকসান দাবি ব্যবসায়ীদের। এবং কুড়িগ্রামে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন, ঘুরে দাঁড়াতে হিমশিম বানভাসী মানুষের, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আশ্বাস। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। সারা দেশে আবারও বাড়ল 2 দিনের কারফিউ। ঢাকা ও তার আশেপাশের জেলায় সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আনতে এমন সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার দিবাগত রাতে এই কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত কায়েস রাহাতের প্রতিবেদনে। এক সপ্তাহ ছাড়ালো চলমান কারফিউয়ের মেয়াদ। যদিও ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা সহ নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় 2 ঘণ্টা করে কারফিউ শিথিলতা বাড়ানো হয়েছে। শুক্রবার ও শনিবার এ এলাকাগুলোতে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। গেল দিবাগত রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সাথে আলোচনা শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে সেই জেলার প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও জানান তিনি। অন্যান্য জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে তাদের স্ব জেলায় কারফিউ নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান চলবে। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। এদিকে নাশকতার ঘটনায় আহতদের আরোগ্য ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করবে সরকার। ঢাকার বাইরে চট্টগ্রামে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, রংপুরে সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা, খুলনায় ও বরিশালে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এদিকে রাজশাহীতে সময় কমিয়ে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। আন্দোলনের নামে যারা উন্নয়ন প্রকল্পে দানবীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। জানান, যারা এ তাণ্ডব চালিয়েছে তাদের বিচার দেশবাসীকেই করতে হবে। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। কোটা আন্দোলন ঘিরে রাজধানী সহ সারা দেশে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন দেখতে গিয়ে আবেগ আপ্লুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্টেশনের কন্ট্রোল রুম, টিকিট কাউন্টার সহ ক্ষতিগ্রস্ত স্থাপনা ঘুরে ঘুরে দেখেন সরকার প্রধান। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নাগরিকদের সুন্দর জীবনের লক্ষ্যে উন্নয়ন প্রকল্প করেছে সরকার। আমি এটাও ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার পরিবার। আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। আর এটুকু দাবি করতে পারি, 2009 থেকে 24 পর্যন্ত এই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশে মর্যাদা পেয়েছে। মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। ছাত্রদের কোটা আন্দোলনকে কিভাবে ধ্বংসাত্মক আন্দোলনে রূপ দেওয়া হয় তার চিত্রও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে। প্রথমে 1 দফা কোটা সংস্কার করতে হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে। সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা,
আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা, এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। তিনি বলেন, মেট্রো রেল সহ উন্নয়ন প্রকল্পে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে। যেই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে। একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো, যে 15 বছর আগে 2008 পর্যন্ত এদেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন। আর আজকে বাংলাদেশ উচ্চ ধাপে উঠে গেছে, তো সেখান থেকে নামাতে হবে। কেন? শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন নতুন কায়দায় ষড়যন্ত্র করছে দেশ বিরোধীরা। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনটাই জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত দেশের অর্জন ধ্বংসের পায়তারা চালায়। আবারও সংঘাতের আশঙ্কাও করেন ওবায়দুল কাদের। আর দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যে প্রমাণ হয় সহিংসতার পেছনে তাদের হাত রয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হত্যা সহিংসতায় বিএনপি জামাতকে দায়ী করে তিনি বলেন, দেশে আবারও সন্ত্রাস চালাতে পারে ঘাপটি মেরে থাকা নাশকতাকারীরা। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার জন্য দায়ী বিএনপি। নাশকতার একটা উন্মত্ত লালসায় যে এই গোষ্ঠী এই কয়দিন ধরে তাণ্ডব চালাবে, একে কি ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন বলতে চায় কেন? আর এটিকে যদি আন্দোলন বলে তাহলে কার বিরুদ্ধে আন্দোলন? দলটি দেশবিরোধী আন্দোলনের তীব্র সমালোচনাও করেন আওয়ামী লীগের এ নেতা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতেই উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর অপকৌশল নিয়েছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই অংশ হিসেবে বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ মানুষকে গ্রেপ্তার ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, কোটা নিয়ে আপামর শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশজুড়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষদের নির্বিচারে গ্রেপ্তার করছে সরকার। তাদের মুক্তি দাবি করেন তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, শত শত নিরীহ ছাত্রছাত্রী হতাহত হলেও বিচার বিভাগীয় তদন্ত কমিশন মাত্র 6 জনের বিষয়ে তদন্ত করছে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার নামান্তর। এদিকে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের সংশ্লিষ্টতা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্যের সমালোচনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তদন্ত করার আগে কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার, পাইকারি গ্রেপ্তার করছে। তাদেরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলার মধ্যে কোনো সিসিটিভি দেখেছে, ফুটেজে দেখেছে,
আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদরা নয় একজন একজনের সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগত কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তারা আমার মনে হয় তাদের বক্তব্য না, তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 বিচারকের পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করায় বিএনপিপন্থী 7 আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশের দিন 1 আগস্ট ধার্য করেছেন আদালত। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গেল 18-19 জুলাই দুষ্কৃতকারীরা তাণ্ডব চালায় রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনায়। পুড়িয়ে দিয়েছে মেট্রো রেল স্টেশনও। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট ক্ষতচিহ্ন, সরানো হয়নি ধ্বংসস্তূপ। ভয়াল সেদিনের কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দুঃখিত, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ। কালো ব্যানারে টানানো এই নোটিশ জানান দিচ্ছে কতটা পড়েছে মানুষের স্বপ্নের উড়াল সড়ক। তারই ক্ষত বয়ে বেড়াচ্ছে নগরবাসী। এখনো পোড়া গন্ধ চারপাশে। দুষ্কৃতিকারীদের হামলায় দগদগে ক্ষত নিয়ে দাঁড়িয়ে এক্সপ্রেসওয়ের মহাখালী ও বনানী টোলঘর। আমাদের টোল প্লাজাগুলো নষ্ট করে ফেলছে এবং ভিতরে আপনার এই ক্যামেরা যেগুলো ছিল, সোফা ছিল, অনেকগুলো ছিল, এগুলো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। 1 সপ্তাহ পরও এখনও মুছে যায়নি মহাখালীর দুর্যোগ ভবনের সামনে ক্ষতচিহ্ন। পুড়ে যাওয়া যানবাহন জানান দিচ্ছে কতটা তাণ্ডব হয়েছে সেখানে। ইমার্জেন্সি কল সেন্টার, সেখানকার কয়েকশো কোটি টাকা মূল্যের সার্ভার সহ 53টি গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই বিকেলের তাণ্ডবের কথা মনে পড়লে এখনো আটকে ওঠে তারা। 4:26 আমি 10 তলায় যাই নামাজের জন্য। পরে উপর থেকে শব্দ পাচ্ছি, অ্যাকশন এইটুক শব্দ। পরে ছাদে উঠে দেখি যে পোলাপার ওদিক দিয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে হুড় করে চলে আসলো, আইসা গাড়িগুলো ভাঙচুর করে লুটপাট শুরু করে দিল। এরপরে গাড়ির ভিতরে ওরা ম্যাচ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ভয় এখন তো রাত্রে অনেক সময় প্রথম 2 রে, এখন তো মনে করেন রাত্রে ঘুমাইতেও পারি না। অনেক সময় ঘুমাইলে ভয়তে লাফ দিয়ে উঠে যায়, কারণ চোখের সামনে সব জিনিসগুলো তো হয়েছে। অফিস পুড়ে গেছে, তবুও সেবা দিতে হবে, তাই পুড়ে যাওয়া ক্ষত নিয়ে রোদে পুড়েই ভবনের সামনে কাজ করছেন সেতু ভবনের কর্মীরা। আমরা বিভিন্নভাবে প্রতিকূল পরিস্থিতিতে আমাদের অফিস ব্যবস্থাপনা এখন কাজকর্ম চলতেছে। অ্যাকাউন্ট সেকশনের কাজ তো আমরা করতে পারতেছি না, কারণ এখনো তো নেট আসেনি, ইন্টারনেট। কর্মকর্তারা জানান তদন্ত শেষ হলেই ধ্বংসস্তূপ সরানো শুরু হবে। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। কোথায় কোন জায়গায় ইনজিউর্ড হয়েছে এমন সবাই দেখে যাচ্ছে, তারা রিপোর্ট দেবে। তারা রিপোর্ট দিয়ে বলার পরে আমরা প্রয়োজনীয় মেরামত, যখন মেরামত যোগ্য হলে, এখন এই মুহূর্তে কিন্তু কিছুই বলতে পারছি না, মেরামত যোগ্য হলে তারপর বলতে পারবো। যোগাযোগ খাতে সবচেয়ে আধুনিক ও দ্রুততম বাহন মেট্রো রেলও বাদ যায়নি দুর্বৃত্তদের হামলা থেকে। হামলা থেকে রেহাই পায়নি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনও। তবে দ্রুতই ক্ষত সরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে দেশ, এমনটাই প্রত্যাশা সবার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় কোটা আন্দোলনকে পুঁজি করে সহিংস তাণ্ডব চালিয়েছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা, এমনটাই দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রত্যক্ষদর্শীদের। এ সময় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। পুলিশ বলছে সহিংসতার সাথে জড়িত সবাইকে চিহ্নিত করেছেন তারা, দ্রুতই আনা হবে আইনের আওতায়। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 1 জুলাই থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ বলছে প্রথম দিকে এ আন্দোলন শান্তিপূর্ণ থাকলেও ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের অনুপ্রবেশে রূপ নেয় তা সহিংসতায়। এ সময় কুষ্টিয়ায় হামলা চালানো হয় চলন্ত ট্রেন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি যানবাহনও। হামলার শিকার হন পুলিশ সদস্যরাও। সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে ভর দিয়ে আমাদের কুষ্টিয়ায় যে অরাজকতা করলো, জামাত শিবিরের উগ্রবাদী যে ইউনিট থাকে এরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং মনে হয়েছে সবাই প্রশিক্ষিত। ছাত্র শিবির, ছাত্রদল এবং বিএনপি জামাতের এই সন্ত্রাসী ক্যাডাররা যারা নাশকতা মামলার আসামি, এই দাগি আসামিরা জামিনে বেরিয়ে এই আন্দোলনে শুধু মদত না, তারা সরাসরি এই ভাঙচুর এবং হামলা অগ্নিসংযোগে নিজেরাই সরাসরি জড়িত ছিল।
জেলার আওয়ামী লীগ নেতারাও বলছেন, এ ধরনের সহিংস হামলার সাথে ছাত্রদল ও শিবিরের ক্যাডাররা সরাসরি জড়িত, যা পূর্ব পরিকল্পিত ও ন্যাক্কারজনক। তাই জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। দাবি জানাচ্ছি আমাদের পরবর্তী এই ধরনের সিচুয়েশন, এই ষড়যন্ত্রকারীরা, এই লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা যে করবে না, এটা আসলে বিশ্বাস করা যায় না। যারই কারণে দলকে এবং সংগঠনকে আমরা প্রস্তুত করব। এটা অত্যন্ত জঘন্যতম এবং এইটা হচ্ছে পরিকল্পিত একটা সংগ্রামের নাম করে সাধারণ ছাত্ররা এটা করতে পারে না, যে তাণ্ডব লীলা করেছে। আর পুলিশ বলছে, সহিংসতার সাথে জড়িত সবাইকেই চিহ্নিত করেছেন তারা। দ্রুতই আনা হবে আইনের আওতায়। সরকারি স্থাপনা, মেডিকেলে, আমাদের সদর হাসপাতালে হামলা করার চেষ্টা করেছে। আমরা এই ভিডিও ফুটেজ দেখে এখনো পর্যন্ত আমরা 52 জনকে গ্রেপ্তার করেছি এবং এই সংক্রান্তে 4টি মামলা হয়েছে। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আরও অনেক তথ্য কালেকশন করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও হামলাকারীদের কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ লাইন, হাসপাতাল সহ বিভিন্ন সরকারি দপ্তরে হামলার পরিকল্পনাও ছিল বলে জানায় পুলিশ। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে কুষ্টিয়ার যে সহিংস ঘটনা ঘটেছে, তার সাথে ছাত্রদল ও শিবির কর্মীরা সরাসরি জড়িত, তার প্রমাণও পেয়েছে কুষ্টিয়া পুলিশ। গ্রেপ্তারও করেছে অনেককেই। এখনও তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে স্বাধীনতার পর থেকে এমন সহিংসতা আর কোনোদিন দেখেনি কুষ্টিয়াবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কোটা সংস্কার আন্দোলন আর কারফিউর প্রভাব পড়েছে পর্যটন খাতেও। দেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজারে এখন শুনশান নীরবতা। ব্যবসায়ীদের দাবি, প্রায় 150 কোটি টাকার লোকসান হয়েছে। কাজ হারানোর ঝুঁকিতে প্রায় 20,000 শ্রমিক। সহকর্মী সৌরভ দেবের পাঠানো তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। শুনশান নীরবতা কক্সবাজার সমুদ্র সৈকত জুড়ে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা সহিংসতা ও চলমান কারফিউর কারণে পর্যটক শূন্য বিশ্বের অন্যতম দীর্ঘতম এ সমুদ্র সৈকত। শুধু আবাসিক হোটেল নয়, তালা ঝুলছে রেস্তোরাঁগুলোতেও। এমন পরিস্থিতিতে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, কক্সবাজারে 450 হোটেল গেস্ট হাউসে 7 দিনে 100 কোটি টাকার লোকসান হয়েছে। পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের ক্ষতি প্রায় 50 কোটি টাকা। ক্ষতিগুলো হচ্ছে যেমন আপনার কারেন্টের বিল, বিদ্যুৎ বিল, জেনারেটর, পাশাপাশি মেনটেন্যান্স খরচ এবং যে আমাদের স্টাফের স্যালারি। বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো লোনের সম্মুখীন আছে, তারা লোন নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে, তাদের লোনের উপরে আপনার একটা ভর্তুকি চলে আসতেছে। এগুলো সব কিছু বিষয় নিয়ে আমরা আসলে ক্ষতির সম্মুখীন আছি। যদি এখান থেকে দ্রুত উত্তোলন হতে না পারি, তাহলে আমরা মারাত্মক ক্ষতির সম্মুখীন করব। আমরা আমাদের যেই সংকটটুকু রয়েছে, এর মধ্যে আমরা মনে করি আমাদের পর্যটন খাতে 1 থেকে 1.5 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে এবং আমরা এই ক্ষতিটুকু কীভাবে পোষাবো সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পর্যটক না থাকায় ক্ষতির মুখোমুখি পর্যটন সংশ্লিষ্ট প্রায় 20,000 শ্রমিক। এভাবে চলতে থাকলে চাকরি হারাতে পারেন অনেকে। এখন আমরা অসহায়ের মতো বসে আছি। যত পর্যটক আটকা ছিল গতকালকে সবাই চলে গেছে। এখন এই পরিস্থিতি হয়ে গেছে, আমাদের ইলেকট্রিসিটি বিলটাও উঠার কোনো রাস্তা নেই। এখন এই পরিস্থিতি কবে সুস্থ হবে, তবে আমরা পর্যটন বান্ধব পাবো, তার কোনো নিশ্চয়তা নেই। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজারে এই মুহূর্তে তেমন পর্যটক নেই। যারা কক্সবাজার ভ্রমণে এসে কারফিউ আটকা পড়ে, তাদের মঙ্গলবার সেনাবাহিনীর পাহারায় পৌঁছে দেয়া হয় ঢাকা পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাগেরহাট থেকে বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সারা দেশে চলমান কারফিউর ফলে বাগেরহাটে বিভিন্ন পণ্যের দাম কমেছে। এই মুহূর্তে আমরা রয়েছি বাগেরহাটের সবথেকে বড় বাজারে। আর সকাল থেকে আমরা দেখেছি এখানে কিন্তু গেল এক সপ্তাহের থেকে অনেক কম দামে বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু সবজির দাম জানাই, আর সেটা হচ্ছে প্রতি কেজি সবজি কিন্তু 20 থেকে 60 টাকা থেকে 70 টাকা পর্যন্ত দাম কমেছে। আমরা সরাসরি সবজির দাম বলি, বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, অথচ এক সপ্তাহ আগে এই বেগুন প্রতি কেজি ছিল 120 থেকে 140 টাকা। করল্লা বিক্রি হচ্ছে 60 টাকা করে, এই করল্লা ছিল 100 থেকে 120 টাকা করে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 40 থেকে 50 টাকা করে, এই লাউ ছিল 70 থেকে 80 টাকা করে। এছাড়া
ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা করে, ঢেঁড়স ছিল 80 টাকা করে। এছাড়া কচুরমুখী বিক্রি হচ্ছে 60 টাকা করে, বরবটি বিক্রি হচ্ছে 50 টাকা করে, চাল কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস 30 টাকা করে, 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 1100 টাকা পর্যন্ত। এবং বাগেরহাটের স্থানীয় ভাবে উৎপাদিত যেসব মাছ রয়েছে, রুই মাছ, কাতলা মাছ, ফাঁসিয়া মাছ, টেংরা মাছ, হরিণা চিংড়ি, চাকা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এসবের দামও কিন্তু কমেনি, এসবের দামও বেশ অপরিবর্তিত রয়েছে। আমরা দেখেছি প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে 280 থেকে 350 টাকা, কাতলা মাছ বিক্রি হচ্ছে একই দামে। গরু এবং খাসির গোশের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি গরুর গোশ বিক্রি হচ্ছে 750 টাকা করে, খাসি 1000 টাকা করে। দাম কমেছে ব্রয়লার মুরগির। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 থেকে 70 টাকা কেজি দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা থেকে 300 টাকা দরে। আদা 300 টাকা, জিরা 800 টাকা, এভাবেই বাগেরহাটের বাজারে বিক্রি হচ্ছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুড়িগ্রামে বন্যার পানি নেমে যাওয়ায় স্পষ্ট হয়ে উঠেছে ক্ষতচিহ্ন, জেগে উঠেছে ডুবে যাওয়া ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। বানভাসীরা নতুন করে সব গোছাতে হিমশিম খাচ্ছেন। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। কুড়িগ্রাম থেকে জুয়েল রানার তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে বন্যার পানি নামার সাথে সাথে জেগে উঠছে ডুবে যাওয়া ফসলি জমি, দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। খেতে মাচান থাকলেও নেই সবুজ গাছ। সম্প্রতি বন্যায় প্লাবিত হয় কুড়িগ্রামের 9 উপজেলার চরাঞ্চল সহ নদ নদীর অববাহিকা। এতে পানিতে তলিয়ে যায় পাট, পটল, মরিচ, বেগুন সহ নানা সবজি। নষ্ট হয় প্রায় 8000 হেক্টর জমির ফসল। কৃষি বিভাগের তথ্য মতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 105 কোটি টাকার উপরে। এতে দুশ্চিন্তায় পড়েছেন অন্তত 50,000 কৃষক। বৃষ্টির কারণে বন্যা অনেক আগে আসিয়া সবজি আমার সব নষ্ট হয়ে গেল। আমার তো বাল বাচ্চা বাঁচা খাবে, এখন তো আমাকে আল্লাহ যা করবে এর উপরে নির্ভর। পটল, বেগুন, মরুচ এই ধরনের খেতি এবার বেশি বৃষ্টির কারণে, তারপর আগাড়ি বন্যা হওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে। নদী এলাকা ভাঙিচুরি সরকার করে দেয়। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। প্রায় 20,283 মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় 105 কোটি টাকা। আমরা কৃষকদের ক্ষয়ক্ষতি যারা হয়েছে তাদের নিরূপণের চেষ্টা করেছি। প্রায় 49,000 চাষি কুড়িগ্রাম জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের তালিকা প্রণয়ন করছি এবং আমরা আশা করছি কৃষি মন্ত্রণালয় থেকে প্রণোদনা পেলেই আমরা সেই প্রণোদনা তাদের মধ্যে বিতরণ করব। বন্যায় সর্বশান্ত কৃষকরা এখন তাকিয়ে আছেন সরকারি সহায়তার দিকে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারী এশিয়া কাপে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে চোখ জ্যোতি নাহিদাদের। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে যেতে মুখিয়ে ভারতও। ডাম্বুলায় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। এশিয়া কাপে বাংলাদেশের মিশনটা শুরু হয়েছিল পরাজয় দিয়ে, তবে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে টাইগ্রেসরা। ফাইনালে যেতে এবার জ্যোতিদের বাধা ভারত। শক্তির বিচারে ভারতের চেয়ে পিছিয়ে বাংলাদেশ, তবে সবশেষ 2 ম্যাচে থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে তারা। প্রতিপক্ষ দুর্বল হলেও দাপুটে জয়ই আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগ্রেস শিবিরে। টপ অর্ডারের ব্যাটাররা রয়েছেন দারুণ ছন্দে। ওপেনার মুর্শিদা খাতুন পরপর 2 ম্যাচেই দেখা পেয়েছেন 50-র। অধিনায়ক নিগার সুলতানার ব্যাটও রানের দেখা পেয়েছে। বোলাররাও দারুণ বল করেছেন। জয় পাওয়া 2 ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং করেছেন নাহিদা, রাবেয়া, জেসমিনরা। দীর্ঘদিন পর দলে ফিরে সবশেষ ম্যাচে প্রথমবার একাদশে জায়গা পেয়ে ভালো করেছেন পেসার জাহানারা আলম। ভারতের বিপক্ষে জয় পাওয়াটা বেশ কঠিন, তবে নারী এশিয়া কাপে ভারতের পর একমাত্র বাংলাদেশেরই রয়েছে শিরোপা জয়ের অভিজ্ঞতা। এটি আশা দেখাচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে এশিয়া কাপে একক আধিপত্য ভারতের। এক আসর বাদে প্রতিবারই শিরোপা নিয়ে ঘরে ফিরেছে তারা। বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে ভারত। যে এক আসরে শিরোপা হাতছাড়া হয়েছে সেটা এই বাংলাদেশের কাছেই হেরেছিল। এবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠতে চাইবে স্মৃতি মান্ধানার দল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।